আবার শুরু করলাম, কথা বেশি গল্প না, শুধু সাজেশান, কত কম। ফার্নের জীবনচক্র, এটা পরীক্ষায় শিওর আসবে, এটা তোমার হচ্ছে 200%। ধরে রাখ পরীক্ষায় এই পড়ে গেছে, করতে শুরু করবে। দেখো আমি জাস্ট দেখাচ্ছি এখানে যে ফান্ড গাছের, আমি ছবিটা আঁকতে গেলে সময় এখন কম, তোমাদের সময় বেশি না, ওই বেশি করে পড়াতে পারছি না। আচ্ছা, পাতার রেণুস্থলী, এটা ছবি আঁকতে পারো। এখানে পাতার রেণুস্থলী, এই পাতার রেণুস্থলী বা ফান্ড যে উদ্ভিদ, এখান থেকে ফান্ড যে উদ্ভিদটা দেখেছো, ওই ছোটো ছোটো কোনো ওই পুরোনো কোনো দেয়ালে বা ওই পুরোনো খেজুর গাছের এখানে গাছগুলো এখানে জমা একটু ওই পেঁচানো টাইপের থাকে ফান উদ্ভিদ। আচ্ছা, এই টুয়েন পাতার রেণুস্থলী, পাতার মধ্যে এর রেণুস্থলী, মজা দেখো, এই পাতা উদ্ভিদের মধ্যে পাতার মধ্যে থাকে রেণুস্থলী। সাধারণত আমাদের রেণুস্থলী করে থাকে, যেখানে রেণু সেখানে থাকে পাতার মধ্যে থাকে রেণুস্থলী, পাতার রেণুস্থলী টুয়েন। এবার পাতার রেণুমাত্রিক স্থলে টুয়েন, মূল কাণ্ড পাতা সব টুয়েন। এখানে এবারে মিওসির হয়ে থাকে, মিওসিতে 4টে এন, টুয়েন থেকে হচ্ছে মিওসির, এগুলো এন, এই হচ্ছে রেণু এন। এবার রেণুটা কী হবে, এই রেণু থেকে হবে পোথ্যালাস। পোথ্যালাস একটা হার্ট যেমন হয় হৃৎপিণ্ডের মতো, এটা আস্তে আস্তে প্রথমে পোটোনিম, এখানটা দেওয়া নেই, পোটোনিম আস্তে থেকে 1টা 2টো 4টে 8টা আস্তে সেলটা বাড়বে। মায়োসিস সেল ডিভিশন একটা ছোট্ট একটা গোলাকারের অংশ, এটা পোথ্যালাস। পোথ্যালাসেন, এই পোথ্যালাসের মধ্যে পুংধানী আর স্ত্রীধানী। এই পুংধানী সেটা হচ্ছে এন, আর স্ত্রীধানী এন। পুংধানী থেকে তো এর শুক্রাণু মাতৃকোষ, আর স্ত্রীধানী থেকে হবে ডিম্বাণু মাতৃকোষ। এবার এই দুটোর মধ্যে এবার কী হবে, এটা এখান থেকে হবে শুক্রাণু, আর এখান থেকে আসছে ডিম্বাণু। ডিম্বাণু মাতৃকোষের মধ্যে মায়োসিস হয়ে ডিম্বাণু হলো, এখান থেকে নিচে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে মিলন হলো জাইগোট। এই টুয়েন হলো, এই জাইগোটটা যেটা হবে ছোট্ট মধ্যে একটা অংশ তৈরি হওয়ার পর ওটা এবারে আবার মায়োসিস সেল ডিভিশন হয়। তাহলে মায়োসিস সেল ডিভিশনে এখান থেকে এটা এই টুয়েন থাকবে। আগে একবার বলার সময় এটা আমি ভুল ফেলেছিলাম। আচ্ছা, যাকে জাইগোট থেকে হবে তাহলে টুয়েন থেকে টুয়েন হবে, তো জাইগোট থেকে ভ্রূণের বিকাশ। এই ভ্রূণটা আস্তে ছোটো 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 আবার ওখান থেকে মাটি থেকে রস টস নিয়ে আবার বৃদ্ধি পেয়ে ফান উদ্ভিদ থাকবে। চক্র দাও, শুধু এটা আঁকবে। আর মেন এইটা কিন্তু যেন ভুল না হয়, যে রেণুধর উদ্ভিদ, এইটা এই যে রেণুধর দশা টুয়েন, আর লিঙ্গধর দশা, এটা যেন ভুল না হয়, লিঙ্গধর দশা এন আর লিঙ্গধর দশা টুয়েন। অনেকদিন থেকে খাওয়াতে দেখছি ছেলেমেয়েরা সবই লেখে, দেখা গেলো এইটা লিখতে ভুলে গেছে, এর জন্য ধরো কিন্তু 3 থেকে তাকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আর কি। তাহলে এটা তোমাদের পরীক্ষা তো পাচ্ছই, শিওর পড়ে যাচ্ছে, এবং এটা যেন ভুল না হয়, সরস্বতীর নাম করে একদম কাঁপিয়ে দিয়ে আসবে। নেক্সট 3-8 হয়তো এই যে আমি যে নাম্বারের সঙ্গে মিলে যেতে পারে হয়তো তোমাদের প্রশ্ন। মানবদেহ বংশানুক্রমে সঞ্চালিত প্রকরণ, দেখো মুক্ত সংযুক্ত কানের লতি। মুক্ত সঙ্গে দেখবে প্রত্যেকের কানে হাত দিয়ে দেখবে, এবার তোমাদের কানে হাত দিতে বলছি, কানটা দেখবে তলা দিয়ে খোলা আছে। দেখো মানুষের কানের লতি সাধারণত কানের নিচের দিকে যেটা খোলা থাকে, এটা হচ্ছে কানের মুক্ত লতি। কখন এমন হয় কানের দুপাশে এই যেটা সংযুক্ত, তাহলে একটা হচ্ছে যুক্ত লতি, মুক্ত আর সংযুক্ত। যাদের মুক্ত, এটা কোথায় থাকে দেখো, এটা কিন্তু শেষ ক্রোমোজোমে নয়, মানুষের এই বৈশিষ্ট্যটা দেখো অটোজম, এই যে অটোজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর মুক্ত কানের বৈশিষ্ট্য তাহলে প্রকট বৈশিষ্ট্য, প্রকট। আর সংযুক্ত কানের বৈশিষ্ট্য প্রচ্ছন্ন, এটা আমি পরে দেখাচ্ছি কেউ করতে হয়। সেজন্য আমাদের বেশিরভাগের এটা হয়তো কানেই, বেশিরভাগ দেবে সবার দেবে নিচের দিকে, কানের দিকে অংশটা হাতে দেখবে ওটা খোলা আছে, এটা প্রকট, এটা অটোজমাল বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। আর রোলার আর স্বাভাবিক জীব, রোলার জীব দেবে কেউ, ম্যাক্সিমাম সবাই জীবটা রোল করতে পারে। আমাদের মধ্যে অনেকেই জীবের দুপাশটা উপর দিকে মুড়ে, অর্থাৎ ভিড় মতো একটুখানি মুড়তে পারে জীবটাকে, নলের মতো। এই যারা জুড়তে পারে তারাই হচ্ছে কিন্তু প্রকট। চেষ্টা করলে তোমরা, আর কেউ দেবে চেষ্টা করে দেখবে ওটা এরকম গোল মতো করতে পারছো না, বা আকৃতি করতে পারছো না। তাহলে জীব মোড়ার এই যে ক্ষমতা মানুষের, এটা অটোজমসিত চিন্তার নিয়ন্ত্রিত হয়। জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জীবটি যারা মুড়তে পারছে তারা কিন্তু প্রকট, আর যারা পারছে না তারা হচ্ছে মুড়তে পারে না, তারা হচ্ছে প্রচ্ছন্ন। আমি এখানে করছি দেখো সহজে বোঝার জন্য। যারা জীবটা মুড়তে পারে না তাকে তুমি স্মলটি মনে করতে পারো, স্মলার মনে করতে পারো। যারা জীব মুড়তে পারে তুমি সেখানে ক্যাপিটালটি করতে পারো, ক্যাপিটালটি স্মলটি করতে পারো। আমি এখান থেকে করছি দেখো, ছোটো করতে আগে দেখো, এখানে এটাই অন্য করা আছে, আমি যা কিছু করতে পারি। আমি এখানে এটা ক্যাপিটাল আর করতে পারি, ক্যাপিটাল আর স্মলার করতে পারি। আর এটার ক্ষেত্রে যারা মুড়তে পারে না স্মলার করতে পারে, যেটা তুমি চেক আউট করে পেয়ে যাবে। এইটার ক্ষেত্রে দেখো মুক্ত কানালুতে আমি জেনোটাইপ লিখলাম ক্যাপিটাল আর অথবা ক্যাপিটাল আর
স্মল আর, যারা মুক্ত, আর যারা সংযুক্ত তাদের জিনোটাইপ হবে স্মল আর। এবার যেমন ক্যালকুলেশন করে ক্রস ওভার করলে তুমি পেয়ে যাবে, ঘুরে পেয়ে। এবারে মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য সংক্রান্ত প্রকট প্রচ্ছন্ন অ্যালিল, এদের প্রকট হচ্ছে ক্যাপিটাল টি আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল টি। মটর গাছের বীজের আকার সংক্রান্ত বীজটা কী হবে, প্রকট কী হবে, বীজটা হবে গোলাকার হচ্ছে আর রাউন্ড, আর প্রচ্ছন্নটা হচ্ছে তোমার কুঞ্চিত, সে কুঞ্চিত হচ্ছে স্মল আর। এটা হয়ে গেল, এখান থেকে থাকতে পারে। এবার এই মটর গাছের উপর কাণ্ডের দৈর্ঘ্য বীজের আকার নিয়ে সম্পাদিত দ্বিসংখ্যক জননের পরীক্ষা F2 জমিতে এই দীর্ঘ 9টা দীর্ঘ এবং গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ দেখানো, ফিনোটাইপ দীর্ঘ গোলাকার 9টা, এখানে একটু উল্টো জন্য 9টা। দেখো জিনোটাইপ কী হবে, 1:2:2:4। 1টা কী হবে, ক্যাপিটাল টি আর, কেন এই যে এখানে নেওয়া হয়েছে কাণ্ডের দৈর্ঘ্য, তাহলে এখানে হচ্ছে ক্যাপিটাল টি আর। এটার সম্বন্ধে এখানে ধরুন না কি এটা হচ্ছে হোমোজাইগাস ডমিন্যান্ট, ক্যাপিটাল আর হচ্ছে হোমোজাইগাস ডমিন্যান্ট একটা, এইটা মনে রাখ, এটা কিন্তু বইতে নেই। ক্যাপিটাল টি এটা একটুখানি এটা ভুল আছে, এটা ক্যাপিটাল আর এখানে কেটে করে স্মল আর। তাহলে হোমোজাইগাস ডমিন্যান্ট আর হেটেরোজাইগাস ডমিন্যান্ট হবে দুটো। আবার দেখো হেটেরোজাইগাস ডমিন্যান্ট, হোমোজাইগাস ডমিন্যান্ট দুটো, এই যে কথাটা আমি বলছি বইতে, এটা ইংলিশ মিডিয়াম বইতে পাবে। আচ্ছা, হেটেরোজাইগাস ডমিন্যান্ট ক্যাপিটাল টি স্মল টি, আর ক্যাপিটাল আর স্মল হচ্ছে হোমোজাইগাস ডমিন্যান্ট, এটা দুটো। আর এখানে ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে 4টে। এবার এই যে এখান থেকে প্রশ্ন থাকবে কতগুলো জিনোটাইপ কীভাবে তৈরি করে সেটা আমি দেখাচ্ছি। দেখো হয়ে গেল, এটা সম্পূর্ণ হয়ে গেল, সেটা তখন নেই, কটা থাকে এর মধ্যে এই পর্যন্ত হয়েছে, তা দেখে নিচ্ছি। তাহলে এই বন্ধুটা হলো, আর একটা দিকে আছে কি এটা দেখে দাও, আরেকটা দেখাচ্ছি, যেহেতু 7-9টা দেখে দেখো, আরেকটা 3 দেখাচ্ছি। একজন পুরুষ একজন মহিলার মিলনে সৃষ্ট মানব সন্তানের লিঙ্গ নির্ধারিত তৈরি কষের মাধ্যমে। দেখো এটা আগে একটা দেখানো, ফের আরবার দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট পড়ে। দেখো এটা মেল, এটা ফিমেল। মেলটাকে দেখছে, দেখো এটাকে এইভাবে লিখবে এক্স, এটা হচ্ছে ওয়াইটাকে একটুখানি বাঁকিয়ে দেওয়া হলো, এইভাবে লিখলেও নাম্বার ভালো পাবে। এটা হচ্ছে জেনেটিক্সের আসল বইতে, সব বইতে নেই। এক্স, এইটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম মাথায় এক্স দেওয়া হলো, এই একটা ক্রোমোজোম, এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। ফিমেল দেখো, ফিমেলের তো দুটোই এক্স, এটা এক্স মাথায় দিলাম, এক্স হয়ে গেল। আচ্ছা, এবারে এদেরও গুণ করতে হবে, তো কন্যা সন্তান 44 এ প্লাস এক্স, যেখান থেকে কী হয়েছে, তাহলে 22 প্লাস এ আর একটা এক্স, সেই জন্য শর্টে এখানে এই 22 তো সবারই আছে, শুধু এইটা সবার ক্ষেত্রে অসুবিধার, শুধু এইটা এটার লেখার। পুত্রের ক্ষেত্রে কী হচ্ছে 44 এ প্লাস এক্স ওয়াই, তাহলে এখানে হচ্ছে এ মানে হচ্ছে অটোজোম আর এক্স ওয়াই হচ্ছে শেষ ক্রোমোজোম, তাহলে দুটো এক্স ওয়াই। আর মায়েদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শেষ ক্রোমোজোম সেম, দুটো এক্স এক্স। এবার এখান থেকে ক্রস করলে কী আসবে, দেখো এখান থেকে এক্স আর এই এক্স কন্যা, ওয়াই আর এক্স, দেখো দেখো এটা এক্সটা এই সোজা করে দেওয়া হয়েছে, এটা বাঁকে কত সুন্দর করে ছবি, কত সুবিধে, এটা করে দিলাম, এটা এখান থেকে বাঁকে দিলাম, এক্স ওয়াই পুত্র, আবার এক্স এক্স কন্যা, এটা বাঁকে ওয়াই, এটা হয়ে গেল। এবার এটা যদি দেখো পুরোপুরি করো, তাহলে এটা শর্টে করলাম, আর এটা দেখো মেল পুরুষ 44 এ ওয়াই ওয়াই, এখান থেকে টানলাম গ্যামেট 22 প্লাস এ প্লাস এক্স, এখান থেকে 22 প্লাস এ ওয়াই, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে সবসময় যেহেতু এক্স ওয়াই, তাহলে 22 এটা সবসময় কমন থাকবে, এক্স আর ওয়াই বীজগণিতের মতো। আর 44 এ প্লাস এক্স হয়, এখান থেকে নিলে 22 প্লাস এ প্লাস এক্স, 22 প্লাস এ প্লাস এক্স, কারণ মায়েদের ক্ষেত্রে অন্য তো দুটো নেই, সুতরাং এটার মধ্যে একটাই আছে সেম। সবসময় ডিম্বাণুটা 22 প্লাস এ, সারা জীবন এটা থাকবে, যতদিন চন্দ্রসূর্য থাকবে সবসময় 22 প্লাস এ প্লাস এক্স। ওই জন্য ছেলেমেয়ে হওয়ার জন্য মা কোনো ক্ষেত্রেই দায়ী নয়, কিন্তু আজকাল শাশুড়িটা আরও অনেকে তার অত্যাচার করে। তোমরা এটাকে প্রতিবাদ করবে যে মেয়ে বা ছেলে হওয়ার জন্য বাবাই দায়ী, তার স্বামী দায়ী। পরের নেক্সট কী হচ্ছে দেখো নাও, এ ফোন অপত্যের জন্য এই 22 প্লাস এক্স আর এই 22 প্লাস এক্স, তাহলে এটা কন্যা সন্তান, তাহলে এর জন্য তো বাবা দায়ী, এটা আসে। ফের দেখো এটা দেখো 22 প্লাস ওয়াই, এটা আনছে, আর এখানে 22 প্লাস এক্স, এই যে পুত্র সন্তানটা হচ্ছে মায়ের সবসময় সারা জীবন এরম থাকবে, সেই বাবার থেকে ওয়াইটা আসছে, তখন এটা পুত্র সন্তান হয়ে গেল। আবার দেখো 22 প্লাস ওয়াই, এখান থেকে এটা আসছে,
এই ওয়াইটা এখানে আসছে এই ওয়াই, আর মায়ের থেকে এখানে আসছে এক্স, তাহলে হচ্ছে 44 প্লাস এক্স ওয়াই, এটার মধ্যে হয়ে গেল। এই ছকটা এখানে আঁকবে, আর এইটা আমি বলবো যে এইভাবে এটা বাঁকিয়ে ওয়াইটা আঁকবে, হয়তো বইতে এভাবে নেই, কিন্তু এই টাকার চেষ্টা করুন, নাম্বার বেশি হবে। দীর্ঘদিন আমার খাতা দেখছি, এটা যারা লেখে তাদের প্রতি একটুখানি বিশেষ নজর দেওয়া হয়। আচ্ছা, এরপরে দেখো, জীবিত উদ্ভিদ ও এক প্রাণীদেহে এমন কিছু অঙ্গের হদিশ মেলে যেগুলি সমস্ত জীবের পরিপুষ্টির ক্ষেত্রে সুগঠিত। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বিবর্তনের ফলে বর্তমান প্রজন্মে কর্মক্ষমতা হারিয়ে ক্ষয়প্রাপ্ত ছোট আকারের কর্মহীন অঙ্গে পরিণত হয়েছে, মানে নিষ্ক্রিয় অঙ্গ। এখানে বলতে হবে যে কোনো একটা সময় সেটা সক্রিয় ছিল, কিন্তু এখন সে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। যেমন এখানে আছে মানব দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা তোমার হচ্ছে আমাদের যে বৃহদন্তের মধ্যে যে সিকাম আছে, সিকামের দিকে নিচের দিকে অংশটা হচ্ছে অ্যাপেন্ডিক্স থাকে। কক্সিস আমাদের পিছনে যেখানে সাইকেল চালাচ্ছে উপরের দিকে যেখানটা লাগছে ওটা কক্সিস। এই কক্সিস এটা বানরের এখান থেকে লেজ তৈরি হয়, কিন্তু মানুষের নেই, ওটা লোপ পেয়েছে। চোখের উপবল্লভ। আর পিনার আমাদের কানের যে পিনাটা আছে এটা আগে গরু ছাগল নাড়াতে পারে, কিন্তু মানুষ পারে না। আক্কেল দাঁত যেটা আসছে আমাদের পিছনের দিকে, ইনসিজার ক্যানাইন, ইনসিজার সিজার প্রিমোলার মোলার। এর শেষের দিকে যে দাঁতটা আমাদের 32টা দাঁতে একদম শেষে যেটা থাকে দাঁতের সংকেত বলে দিচ্ছি যে 2100, মানে তোমার 2000 শেষের দিকে যে মোলারটা আছে তোমার 3টে আছে। এটা তোমার হচ্ছে 2123 সূত্র 22112233। ওই 33 মধ্যে লাস্টেরটা অনেকের ওঠে না, এটা হচ্ছে আক্কেল দাঁত। আর ক্যানাইন দাঁত ধরো যারা গরু ছাগল সিংহ বাঘ যারা, তাদের সামনের দাঁতটা ক্যানাইন দাঁতটা অনেক বড় হয় আর মাংসাশী বলে, আমাদের সেটা নেই। উদর পেশি, পেটের দিকে যে পেশিগুলো থাকে, এই যে কোনো একটা তুমি লিখবে, এখান থেকে পানির হয়ে যাবে। আচ্ছা, সমাধান শিবপাঞ্জি যেখান থেকে 2025, এটা তোমার লাগবে না, আমি এখন বলছি না, এটা 2025 পড়ে গেছে, বাদ দিলাম। আমাদের বিবর্তনে অর্থাৎ জীব আছে, ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা আর শিবপাঞ্জিটা বললাম না, এটা পরীক্ষা পড়ে বলছি না। দেখো এবার দেখো বিবর্তনে জীবাশ্ম সম্বন্ধে এটা বলছি, খুব ইম্পর্টেন্ট। জীবাশ্ম থেকে এবার পরীক্ষা থাকবেই। পাললিক শিলার মধ্যে যে কোনো হাড়গোড় যেগুলো থাকে সেগুলোর মধ্যে যে খাঁজগুলো থাকে সেখান থেকে জীবযুক্ত অশ্ব ছবি আর কি। সরলতম জীব থেকে বিবর্তনের মাধ্যমে ক্রমশ জটিলতর জীবের সৃষ্টি তাকে ধারণ করে। সরল থেকে জটিল জীবের, যে ঘোড়ার জীবাশ্ম পেয়ে যাও। আগে ঘোড়া ছোটো ওই ছাগল এর মধ্যে ছিল, ভেড়ার মধ্যে ছিল, আস্তে আস্তে বড়ো হয়েছে, তারপরে সরল থেকে জটিল হয়েছে। অল্প অভিযোজিত জীব থেকে অধিক অভিযোজিত জীবের সৃষ্টি হয়েছে, স্বাভাবিক। অল্প যেখানে ছিল, যে পরিবেশ ছিল সেই পরিবেশের সাথে তাকে মানাতে হয়েছে, আস্তে 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 জটিল হয়েছে। আমারও একই কেস। আগে আমরা সেই 87 পড়ছি, তখন একরকম ছিল। এখন আধুনিক যুগে আমি এসবগুলো সব ছেলেদের কাছ থেকে সেগুলো শিখেছি আর কি। তা আমারও একই ধরনের আমারও অভিযোজিত হয়েছে, ফলে আমি এটাকে বিবর্তন, আমার মধ্যে বিবর্তন এসছে, তাই আমি পড়াতে পারতাম না, ওদের কাছ থেকে না জ্ঞান নিলে। আমার অনেক গুরু জায়গায় সময়ের সঙ্গে সঙ্গে জীবের আকৃতি গঠনের যে পরিবর্তন ঘটেছে তার ধারণ করা যায়। যেমন কুকুরের কুকুরের তখন 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ইওহিপাস, এটা উদাহরণ দিলাম, ছোটো 30 সেন্টিমিটার, একটুখানি তো ইওপিকের কুকুরের মতো। তা আবার আস্তে আস্তে তাদের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে 6 ফুট উচ্চতা ইকুয়াস ঘোড়া, আরব বা অন্য জায়গাতে আমাদের এখানেও আছে, রেস কোর্সে হয় কলকাতায়, ঘোড়া দৌড়ের অনেক রেস হয়, যাকে খুব উঁচু 6 ফুট উচ্চতায় ইকুয়াস ঘোড়ার উৎপত্তি হয়েছে। ভূগর্ভে বিভিন্ন শিলাস্তরে প্রাপ্ত জীবাশ্ম থেকে, শিলাস্তর থেকে ওখান থেকে যেগুলো পাওয়া গেছে জীবাশ্ম যাওয়া গেছে, ক্লাস 12 ওখান থেকে পড়ো মানুষের হিউম্যান যে আমাদের শিবালিক পাহাড়ে, সেখানে মানুষের যে আমাদের শিব সুন্দর মহাদেব, হর হর মহাদেব, যাই হোক, ওই শিবালিক ওখান থেকে পাহাড়ের মধ্যে মনুষ্যর যেটা আছে ইভলিউশন সম্বন্ধে বললাম, একটুখানি জাস্ট 12 পড়াবো। প্রাপ্ত জীবাশ্ম থেকে পাওয়া যে কোনো জীবগোষ্ঠীর কখন উৎপত্তি ঘটেছে, এখানে আবার কার্বন ডেটিং করে জানতে কত বছর আগে ওটা হয়েছে সেটা সম্বন্ধে বের করা যায়, তার হিসেব করা যায়, কোন সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে জানা যাবে। আগে জীবের খাদ্যাভ্যাস এবং আচরণ সম্পর্কে ধারণা করা যায়। জীবের খাদ্যাভ্যাস যখন বাচ্চাদের বলি, ছোটো বাচ্চাদের কথা বলি, যেমনি সেমনি ছোটো বাচ্চাটা যখন মাতৃগর্ভ থেকে প্রথমে এলো 1-2 মাস, 7-8 মাস মাতৃগর্ভে বেস্ট মিল্ক খাচ্ছে, তখন তার দুধের দাঁত আস্তে আস্তে 8-9 মাসে উঠলো, অন্নপ্রাশন দেওয়া হলো। কেন? সবে ওরা বাইরের খাবার খাওয়া শিখছে।
বাইরে খাবার খাওয়া শিখছে তখন ওই বাইরের ডিমটি একটু সিদ্ধ করে হালকা করে দিয়ে ওর মধ্যে খায় তার মধ্যে প্রোটিনের এনজাইমগুলো তখন কিন্তু সক্রিয় হয়নি, আস্তে আস্তে তৈরি হচ্ছে, ওই জন্য দুধের দাঁতগুলো নষ্ট হয়ে যায়। তারপরে ওদের হেডারোডন্ট, ওটা ইনসিজার, সিজার, তার প্রিমোলার, মোলার ইত্যাদি দাঁতগুলো আস্তে আস্তে তখন মাংস খাওয়া যেগুলো খাদ্যে তখন ওই চেঞ্জ হয়। তেমনি জীবের খাদ্যাভ্যাস এবং আচরণ সম্পর্কে ধারণা করা যায়। জীবেদের ভৌগোলিক বিস্তার সম্বন্ধে জানা, কোন জায়গা থেকে এটা এসছে, যেটা আমেরিকা না কোথায় ইতিহাস, মানে যে কোনো জায়গায় কোন জায়গা থেকে ওর উৎপত্তি সে সম্বন্ধে ওর, যেমন বললাম আমাদের শিবালিক পাওয়ার আছে, আফ্রিকার মধ্যে মানুষের এই ছবি আছে, ওটা ক্লাস 12 সম্বন্ধে আরও ভালো করে জানাবো যখন। শিলাস্তরের শনাক্তকরণ, কোন শিলার মধ্যে এটা ছিল এবং অতীতের আবহাওয়া এবং পরিবেশ সেই সময় কী আবহাওয়া ছিল সেই সম্বন্ধে জানা যায়। এতে যে কোনো সম্বন্ধে হয়ে গেল। আচ্ছা, এটা বন্ধ রাখলাম, পরের ভিডিও আবার লোড করার চেষ্টা করছি।